উত্তরবঙ্গে কি আসলেই রামের কোনো প্রাচীন ইতিহাস ছিল? ইতিহাস একটি শব্দ, কিন্তু এর ভেতরে লুকিয়ে থাকে হাজার হাজার বছরের শেকড়, সভ্যতার উত্থান পতন আর মানুষের আত্মপরিচয়। সম্প্রতি গাইবান্ধা জেলার পলাশবাড়িতে নির্মাণাধীন একটি বিশালাকার রাম মূর্তি ও মন্দির কমপ্লেক্স দেশজুড়ে প্রবল বিতর্কের জন্ম দিয়েছে। এই নির্মাণ কাজটি মূলত উত্তরবঙ্গের এক হারানো প্রাচীন ঐতিহ্যের পুনরুদ্ধার, কিন্তু মাটির নিচে চাপা পড়ে থাকা প্রত্নতত্ত্ব, শিলালিপি আর ইতিহাসের অকাট্য দলিল আসলে কি বলে, চলুন আজ দেখে নেই। আমরা যদি বৃহত্তর রংপুর, বগুড়া ও দিনাজপুর অঞ্চলের প্রত্নতাত্ত্বিক সারণী বিশ্লেষণ করি, তবে ইতিহাসের সবচেয়ে প্রাচীন এবং প্রভাবশালী যে স্তরটি আমাদের সামনে উন্মোচিত হয় তা হল বৌদ্ধ সভ্যতা। হ্যাঁ, ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিকভাবে এই অঞ্চলের সবচেয়ে প্রাচীন শেকড় গভীরভাবে বৌদ্ধ সভ্যতার সাথে সম্পৃক্ত। খ্রিস্টপূর্ব ৩য় শতক থেকে শুরু করে ১২০০ শতক পর্যন্ত প্রায় ১৫০০ বছর ধরে উত্তরবঙ্গে বৌদ্ধ ধর্মের একচ্ছত্র আধিপত্য ছিল। বগুড়ার মহাস্থানগড়, যা প্রাচীন পুণ্ড্রবর্ধন নগরী নামে পরিচিত, এটি কেবল বাংলাদেশের প্রাচীনতম নগর সভ্যতাই নয়, বরং পাল যুগের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও ধর্মীয় কেন্দ্র ছিল। একটু উত্তরে গেলেই আমরা পাই ৭ম থেকে ৯ম শতকে নির্মিত ভাসবিহার। এই বৃহৎ মহাযান বৌদ্ধ বিহারটির কথা প্রখ্যাত চীনা পরিব্রাজক হিয়েং সাং তার ভ্রমণ বৃত্তান্তে স্পষ্টভাবে উল্লেখ করে গেছেন। ৮ম থেকে দ্বাদশ শতকের পর বৌদ্ধ ধর্মের প্রভাব যখন ধীরে ধীরে কমতে থাকে, তখন এই অঞ্চলে সনাতন বা হিন্দু ধর্মের বিকাশ ঘটে। কিন্তু এখানেই প্রত্নতত্ত্ব আমাদের সামনে সবচেয়ে চমকপ্রদ এবং গুরুত্বপূর্ণ তথ্যটি তুলে ধরে। উত্তরবঙ্গের প্রাচীন ও মধ্যযুগীয় মন্দির স্থাপত্য একটি একক ধারায় বিকশিত হয়নি, বরং এটি মূলত ৩টি সুনির্দিষ্ট ও স্বতন্ত্র ধারায় বিভক্ত ছিল: শাক্ত, বৈষ্ণব এবং শৈব। দেবী ভবানীর উপাসনার জন্য বগুড়ার প্রাচীন ভবানীপুর শক্তিপীঠ হল উত্তরবঙ্গের প্রধান শাক্ত তীর্থ, যা হিন্দুদের ৫১টি মহাপীঠের একটি হিসাবে শত শত বছর ধরে পূজিত হয়ে আসছে। অন্যদিকে ১৮০০ শতকে নির্মিত দিনাজপুরের কান্তজির মন্দির এবং ৬ষ্ঠ থেকে ১১০০ শতকের মহাস্থানগড়ের গোবিন্দভিটা প্রমাণ করে যে এই অঞ্চলে কৃষ্ণ বা বিষ্ণু ভক্তির এক জোরালো প্রত্নতাত্ত্বিক ধারাবাহিকতা ছিল। কান্তাজির মন্দিরের টেরাকোটা শিল্পে শিল্পীর মুন্সিয়ানায় রামায়ণের দৃশ্য খোদাই করা থাকলেও এর মূল উপাস্য দেবতা ছিলেন শ্রীকৃষ্ণ। এছাড়া বৃহত্তর উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে প্রাচীন শিব মন্দির বা শৈব ঐতিহ্যের উপস্থিতিও প্রত্নতাত্ত্বিকভাবে প্রমাণিত। তাহলে একটি প্রশ্ন স্বাভাবিকভাবেই সামনে চলে আসে: রাম পূজারীদের অবস্থান কোথায়? উত্তরবঙ্গের ইতিহাসে রামকেন্দ্রিক প্রাচীন ঐতিহ্যের ভিত্তি কতটুকু? উত্তরটি অত্যন্ত স্পষ্ট: মাটির নিচে এমন কোনো সুবৃহৎ কাঠামোর অস্তিত্ব নেই। বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকা, ব্রিটিশ আমলের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ASI রিপোর্ট অথবা আলেকজান্ডার কানিংহামের মতো প্রখ্যাত প্রত্নতত্ত্ববিদদের কোনো নথিতে পলাশবাড়ি বা বৃহত্তর গাইবান্ধা অঞ্চলের প্রাচীন কোনো বিশালাকার রাম মন্দির বা রামমূর্তির অস্তিত্বের কথা উল্লেখ নেই। বর্তমানে প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক এবং ঐতিহাসিক প্রমাণের ভিত্তিতে পলাশবাড়ি বা বৃহত্তর গাইবান্ধা, বগুড়া, রংপুর অঞ্চলকে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ রাম ভক্তির কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠা করার মতো কোনো বৈজ্ঞানিক বা প্রত্নতাত্ত্বিক প্রমাণ আজ পর্যন্ত পাওয়া যায়নি। উত্তর ভারতের অযোধ্যার মতো রামকে প্রধান উপাস্য দেবতা হিসাবে প্রতিষ্ঠা করে বৃহৎ মন্দির নির্মাণের রেওয়াজ প্রাচীন বা মধ্যযুগীয় বাংলায় কখনোই মূল স্রোত ছিল না, বরং ১২০০ থেকে ১৬০০ শতকের মধ্যে এই অঞ্চলে এক বিশাল রাজনৈতিক, সামাজিক ও জনতাত্ত্বিক রূপান্তর ঘটে। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির বঙ্গবিজয়ের পর থেকে কৃষিভিত্তিক সম্প্রসারণ ও সুফি সাধকদের আগমনের মধ্য দিয়ে ইসলাম এই অঞ্চলের মানুষের জীবনযাত্রায় অবিচ্ছেদ্য অংশে
পরিণত হয়। সব প্রমাণ যখন চোখের সামনে, তখন পলাশবাড়ির এই ৮১ ফুট উঁচু রাম মূর্তিটি আসলে কিসের ইঙ্গিত দেয়? এটি সম্পূর্ণ আধুনিককালের একটি নির্মাণ প্রকল্প। বাংলাদেশের আইন ও সংবিধান অনুযায়ী যে কোনো সম্প্রদায় উপাসনালয় নির্মাণ করতে পারে, কিন্তু একটি নতুন ধর্মীয় স্থাপনা নিজে থেকেই প্রমাণ করে না যে ওই এলাকা প্রাচীনকাল থেকেই সেই ধর্মীয় ঐতিহ্যের কেন্দ্র ছিল। ঐতিহাসিক বা প্রত্নতাত্ত্বিক প্রমাণের সম্পূর্ণ বাইরে গিয়ে কোনো আধুনিক স্থাপনাকে হারানো প্রাচীন ঐতিহ্যের পুনরুদ্ধার হিসাবে দাবি করা মূলত ইতিহাস বিকৃতির নামান্তর। আর এই বিকৃতির পেছনে যদি কোনো ভূরাজনৈতিক ব্লুপ্রিন্ট বা কৃত্রিম দাঙ্গা সৃষ্টি করে ভিকটিম কার্ড খেলার কৌশল লুকিয়ে থাকে, তবে তা রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য গভীর উদ্বেগের বিষয়। বাংলাদেশের বহুমাত্রিক ঐতিহ্যকে অস্বীকার করে জোরপূর্বক কোনো মনগড়া ইতিহাস চাপিয়ে দেওয়ার চেষ্টা ভবিষ্যতের জন্য কেবল বিভ্রান্তি আর সংঘাতেরই জন্ম দেবে। সত্য জানুন, প্রমাণ খুঁজুন এবং শেকড়ের প্রতি বিশ্বস্ত থাকুন।